প্রথমে একটি বিচিত্র তথ্য দিই। নরেন্দ্র মোদী নাকি এখন দেশের তো বটেই, বিশ্বের জনপ্রিয়তম নেতা, অন্তত তার ভক্তরা তো তাই বলেন। তাই এবারের লোকসভায় তার বক্তব্য সংসদ টিভিতে কতজন দেখলেন? প্রথম দিনের হিসেব বলছে তা দেখেছেন 30,000 মানুষ, আর রাহুল গান্ধীর 1 লক্ষ, প্রিয়ঙ্কার 2 লক্ষ। তাহলে কি মোদির বক্তব্যকে বিশ্বের সবচেয়ে বড় ও ধনী দলের সমর্থকরা, বিশাল আইটি সেলের সদস্যরা, ট্রোল বাহিনী, প্রচার মাধ্যম কেউই আজকাল খুব সিরিয়াসলি নিচ্ছেন না? অন্ধভক্তদের সংখ্যা কি কম পড়িয়াছে? মোদি অবশ্য লোকসভায় তার বক্তৃতায় ঝাঁ জানতে চেষ্টার কোনো কসুর করেননি। কিরকম? এবার তিনি যখন তার সংকল্পে পরিবারবাদ নির্মূল করতে চেয়েছেন, তখন তার দলের লোকরা টেবিল চাপড়ে হইচই ফেলে দিয়েছেন। छठा संकल्प, देश की राजनीति को परिवारवाद से मुक्ति मिले। সংসদের বাইরেও নিশ্চয়ই বাহাবা দিয়েছেন বাংলার অধিকারী পরিবারের ছেলেরা। শুভেন্দু অধিকারীও নিশ্চয়ই সংকল্প নিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রীর কথা শুনে বাবা ভাই সব ছেড়ে পরিবারবাদ একেবারে নির্মূল করে ফেলার। তবে শুধু শুভেন্দু কেন, সংসদে প্রধানমন্ত্রীর দলের যে 240 জন টেবিল চাপড়ে হাত ব্যথা করে ফেলেছেন, তাদের মধ্যে ঠিক কতজন এই পরিবারবাদের ফসল? আসুন আজকে এই বিষয়টি একটু বিশদে জানা যাক। সেই সঙ্গে জানা যাক পরিবারবাদ নির্মূল করার জন্য প্রধানমন্ত্রীর এই প্রবল সংকল্প যদি এদের কেউ সিরিয়াসলি নেন, তবে বিজেপির চেহারাটা ঠিক কি রকম হবে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন পরিচিতদের মধ্যে। কারণ গদি মিডিয়ায় এই আলোচনা 1 মিনিটের জন্য করা হবে না। স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহ যোগাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখার কাজটি প্রথমেই করে রাখুন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার লোকসভার বক্তৃতায় দেশ থেকে নির্মূল করতে চেয়েছেন পরিবারবাদ, অথচ তার দলেরই 240 জন সাংসদের 87 জনই পরিবারবাদের নমুনা। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী রাজনীতি থেকে পরিবারবাদী এই 87 জনকে বাদ দিলে তার সরকার কিন্তু এখনই পড়ে যাবে। মোদি যখন তার এই সংকল্পের কথা বলছেন, তখন বিজেপির সাংসদরা যে টেবিল চাপড়ে হাততালি দিচ্ছিলেন, আশ্চর্যের ব্যাপার সেখানে কিন্তু এই 87 জনও ছিলেন। এদেশের একটা শিশুও জানে মোদি বা বিজেপি যখন পরিবারবাদের কথা বলে, তখন তারা একমাত্র নেহেরু গান্ধী পরিবারের কথাই মাথায় রাখে, আর কোনো পরিবারের কথা তাদের কল্পনাতেও আসে না। অথচ কোনো ক্রিকেটীয় যোগ্যতা ছাড়াই খালি পরিবারবাদের জোরে খোদ অমিত শাহর ছেলে জয় শাহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান হয়ে বসেন। এবারে লোকসভায় মোদির কথায় অমিত শাহ কিন্তু টেবিল চাপড়ে হাততালি দিচ্ছিলেন। কেন সবাই হাততালি দিচ্ছিলেন? তার কারণ নিজেরা পরিবারবাদী হয়েও তারা এই মোদির পরিবারবাদ নির্মূল করার সংকল্পটাকে খুব সিরিয়াসলি নেননি। সাংবাদিক পুণ্যপ্রসূন বাজপেয়ী জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান, গুজরাট ও বিভিন্ন প্রদেশের বিজেপির যতজন বিধায়ক রয়েছেন, তাদের মধ্যে 212 জন পরিবারবাদী। বাপ কাকার পথ ধরেই তারা রাজনীতিতে এসেছেন। তাই নরেন্দ্র মোদীর এই পরিবারবাদ নির্মূল করার কথা যে কেউ সিরিয়াসলি নিচ্ছেন না, তা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। কেন বলুন তো? আসলে প্রচুর প্রতিশ্রুতি দিতে দিতে এবং তা পালন না করতে করতে রেকর্ড করে ফেলেছেন আমাদের প্রধানমন্ত্রী। তাই তার কথার আর কোনো মূল্যই নেই। তার এসব কথা দলের লোকরাও এখন আর সিরিয়াসলি নেন না। তাই সংসদীয় রাজনীতির ময়দানে নবাগত প্রিয়ঙ্কা গান্ধীর বক্তৃতা যে গুরুত্ব এবং দর্শক পায়, আমাদের বিশ্বগুরুর বক্তৃতা তার 7 ভাগের 1 ভাগও পায় না। সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে আদানির নাম বা মণিপুর প্রসঙ্গ তুললেই লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান প্রায় তৎক্ষণাৎ সংসদ ভঙ্গ করে দিচ্ছিলেন। ব্যাপারটা কিন্তু বেশ মজার ছিল, চোর পুলিশ খেলার মতো। আদানি মণিপুর ইস্যু কতটা লুকিয়ে রাখা যায়?
আসলে আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর নাম এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে রাজনীতিতে পরিবারবাদের কথা তিনি যেমন অনায়াসে বলেছেন, কর্পোরেটবাদ নির্মূল করার কথা কিন্তু সেভাবে বলতে পারেননি। কারণ এই মুহূর্তে মোদির রাজনীতিটাই দাঁড়িয়ে রয়েছে কর্পোরেটবাদের উপরে। নানাভাবে ছাড় দেওয়া হচ্ছে তাদের, লক্ষ কোটি টাকার ঋণ মাফ করা হচ্ছে। স্বাধীনতার পরে ভারতে যে কয়েকটি পিএসইউ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং তৈরি হয়েছিল তা এই দেশে প্রচুর কর্মসংস্থান করেছিল, বিদেশেও ভারতের একটা পরিচয় তৈরি করেছিল। এদেশের অন্যতম প্রধান নবরত্ন সংস্থা বলে যাকে আমরা জানি তা জীবন বীমা নিগম বা এলআইসি। আর এই মুহূর্তে তাদের বিনিয়োগের একটি বড় অংশই গৌতম আদানির সংস্থায়, যে গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে আমেরিকায় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে সেদেশে। এমন একটা সিরিয়াস বিষয় নিয়ে ভারতের সংসদে আলোচনা হওয়ার খুব প্রয়োজন ছিল। কারণ আদানিরা যদি সত্যি দোষী না হয় তাহলে তার স্বার্থটাও তো আমাদের দেখতে হবে, কিন্তু তার জন্যই তো বিষয়টি আলোচনা দরকার। কিন্তু তা না হতে দেওয়ার মানেই তো দাল মে কুচ কালা হ্যায়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা সিরিয়াসলি সংসদকে নিয়েছেন তা জানতে গেলে সংসদে তার উপস্থিতির নমুনাও দেখতে হবে। मैं सदन में नहीं हूँ कुछ, हाँ ठीक है, मैं सदन में नहीं हूँ, मात्र 15 दिनों से आ रही हूँ। लेकिन मुझे ताज्जुब होता है कि इन 15 दिनों में इतनी बड़े बड़े इश्यूज हैं, इतनी बड़ी बड़ी बातें हैं, प्रधानमंत्री जी मात्र एक दिन के लिए शायद 10 मिनट के लिए दिखे हैं सब। এই 11 সংকল্পের বক্তৃতা আসার আগে এক বেলাও নরেন্দ্র মোদী সংসদে উপস্থিত ছিলেন না। যখন বিপক্ষের বক্তারা সংসদে সংবিধান নিয়ে বক্তৃতা দিচ্ছেন তখন 700 কিলোমিটার দূরে নরেন্দ্র মোদী নৌকা বিহার করছিলেন এলাহাবাদে। সামনের জানুয়ারিতে সেখানে মহাকুম্ভ মেলা, তারই তদারকিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তদারকি বলতে আমরা অবশ্য একটা সুন্দর নৌকা বিহারের ছবি দেখতে পেয়েছি। আমাদের মনে রাখা ভালো, এই বছরের শুরুতেও তিনি ব্যস্ত ছিলেন অযোধ্যায় রাম মন্দির নিয়ে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের তালিকাটা যে বেশ বিচিত্র তা স্বীকার করতেই হবে। মণিপুরে যাব না, কিন্তু নৌকা বিহার, ক্রিকেট দলের সঙ্গে সময় কাটানো, কাপুর পরিবারের সঙ্গে ছবি তুলতে তার সময়ের কোনো অভাব নেই। কাপুর পরিবার বলে ফেললাম, পরিবার শব্দটি তো শোনাও পাপ, অন্ধভক্তরা মাফ করবেন। প্রথমেই বলছিলাম না, মোদির কথা আজকাল তার ভক্তরাও খুব সিরিয়াসলি নেন না। কয়েকটি উদাহরণ দেওয়া যাক। প্রথমে জানতে চেষ্টা করি প্রধানমন্ত্রীর সংকল্পমালা 11টি কেন, 10টা বা 12টাও তো হতে পারত। সেটা কি ওই ক্রিকেট টিমের সঙ্গে ছবি তোলার প্রভাব? আসলে সংখ্যা নিয়ে মোদির বেশ দুর্বলতা আছে। মনে করে দেখুন, লকডাউনের সময় নরেন্দ্র মোদী বলেছিলেন মহাভারতের যুদ্ধ 18 দিনে শেষ হয়েছিল, করোনার বিরুদ্ধে তাদের যুদ্ধ 21 দিনে শেষ করে দেওয়া যাবে। তিনি মাত্র 3টে দিন অতিরিক্ত চেয়েছিলেন। অপরিকল্পিত লকডাউন শেষ পর্যন্ত কি দুর্ভোগ এনেছিল তা তো সবার মনে আছে। ছোট মাঝারি শিল্প এবং আমাদের অর্থ ব্যবস্থাকে এখনো তার মাসুল দিতে হচ্ছে। আবার মনে করুন, নোটবন্দির সময় নরেন্দ্র মোদী চেয়েছিলেন মাত্র 50টি দিন। 50 দিনের মধ্যে দেশের অবস্থা না পাল্টালে ভারতের যে কোনো চৌরাস্তায় দাঁড়িয়ে তিনি জনগণের যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন বলে জানিয়েছিলেন। নোটবন্দি কি কি অশ্বডিম্ব প্রসব করেছে তা আমরা সবাই জানি। এর বাইরেও ভোটের সময় বিভিন্ন রাজ্যে অসংখ্য গ্যারান্টি দিয়ে গেছেন নরেন্দ্র মোদী। মণিপুরকে বলেছিলেন সেরা রাজ্য করে তুলবেন। এখন মণিপুর নামটি তার কাছে ব্যাপক বিড়ম্বনার। এরকম নানা কথার অজস্র উদাহরণ আছে। তবে তার 11টি সংকল্পের প্রথমটি নিয়েই কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী প্রথম সংকল্পে বলেছেন নাগরিক হোক বা সরকার, তাদের প্রত্যেকের কর্তব্য পালন করা উচিত। पहला संकल्प है, चाहे नागरिक हो या सरकार हो, सभी अपने कर्तव्यों का पालन करें। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা তো ঠাট্টার বিষয় নয়, কিন্তু ইডি ও সিবিআই যদি নিজেদের কর্তব্য পালন শুরু করে তাহলে গৌতম আদানি বা অজিত পাওয়ার এই দুজনের কি হবে? কি হবে মাধবীপুরী বুচের? ইডি কি এবার হানা দেবে গৌতম আদানি বা মাধবীপুরী বুচের বাড়িতে বা তাদের অফিসে?
আর স্বয়ং মোদী কি তার নিজের কর্তব্য পালন করতে চলে যাবেন মণিপুরে? সংসদ টিভিতে যারা প্রধানমন্ত্রীর ভাষণ দেখতে দেখতে সিরিয়াসলি এইসব বিষয় ভেবেছেন, তাদের সামনে একটা নতুন খবর রাখতে হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আরো একটা বড় ধাক্কা খেয়েছে মোদী সরকার। দিন দুয়েক আগে ওয়ার্ল্ড ব্যাংকের ইকোনমিস্ট ইন্দ্রমিত গিল জানিয়েছেন, আমেরিকার অর্থ শক্তির 1/4 হতে গেলে ভারতের কমসে কম 75 বছর লাগবে। ওয়ার্ল্ড ব্যাংকের তরফে ইন্দ্রমিত গিলের একটি রিপোর্টে জানা গেছে, ভারতবর্ষ আসলে কম আয়ের একটি দেশে পরিণত হয়েছে। আর এর মধ্যে আবার সুইজারল্যান্ডের মতো একটা পুচকে কিন্তু অত্যন্ত ধনী দেশ ভারতকে তাদের মোস্ট ফেভার্ড নেশনের তালিকা থেকে ছেঁটে ফেলেছে। মনে করে দেখুন, পুলওয়ামার ঘটনার পর ভারত পাকিস্তানের উপর থেকে মোস্ট ফেভারিট নেশনের তকমা তুলে নিয়েছিল। পাকিস্তানি জিনিসপত্রের উপর 200% ট্যাক্সও চাপিয়েছিল। যেমন আমেরিকা এখন রাশিয়ার উপর থেকে এই তকমা তুলে নিয়ে রাশিয়ান প্রোডাক্টের উপর বড়সড় কর চাপিয়েছে। এবার কি বলবে গদি মিডিয়া, আর কি বলবেন অন্ধভক্তরা? এবার বোঝা গেল কেন মোদির বক্তৃতা খুব সিরিয়াসলি কেউ নেন না। আর যদি কেউ নিয়েও থাকেন, তবে জানাবেন বাংলার শুভেন্দু অধিকারী কি প্রধানমন্ত্রীর পরিবারবাদ নির্মূলের তালিকা থেকে বাদ পড়বেন? ভিডিওটি নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ জুগিয়ে থাকে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।